নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। উষাবাজার স্থিত ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যার ঘটনায় ধৃত আকাশ করকে শনিবার সকালে বিমানে রাজ্যে নিয়ে আসা হয়। ৩০ এপ্রিল গুলি করে হত্যা করা হয়েছিল ভিকিকে। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যে রাজ্য ও বহিরাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয় আকাশ করকে। তারপর রাজ্য পুলিশের একটি দল ঝাড়খণ্ড ছুটে যায়। ট্রানজিট রিমান্ডে শনিবার সকালে বিমানে আকাশ করকে রাজ্যে নিয়ে আসে পুলিশ। রাজ্যে নিয়ে আসার পর ডাক্তারি পরীক্ষার জন্য আকাশ করকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর তাকে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আকাশ করকে আদালতে সোপর্দ করল। জনগণের মৌলিক অধিকারকে খর্ব করে পশ্চিমবঙ্গে চলছে শুধু পিসি ভাইপোর তুষ্টিকরণের রাজনীতি। মানুষ তাদের রাজনীতি জব্দ করার জন্য প্রস্তুত হয়ে আছে। শনিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় বক্তব্য রেখে কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী 25 মে বাঁকুড়া লোকসভা আসনে ভোট। এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য প্রচারে গেলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার দুপুরে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় প্রার্থী ডক্টর সুভাষ সরকার সহ রঘুনাথপুর কেন্দ্রের বিধায়ক বিবেকানন্দ বাউরি ও উপস্থিত ছিলেন। বৈঠকে কার্যকর্তা ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য রেখে বলেন, পশ্চিমবঙ্গে আজ আতঙ্কের বাতাবরণ চলছে। শুধু তৃণমূল কংগ্রেসের রাঘব বোয়ালদের গুন্ডারাজ করছে, আর চলছে কাটমানি আর তুষ্টিকরণের রাজনীতি। জনগণ আজ এই স্বৈরাচারী সরকারের গুন্ডা রাজ্যের বিরুদ্ধে গর্জে উঠেছে। জনগণ চাইছে পরিবর্তন। তাই সারা পশ্চিমবঙ্গের সাথে বাঁকুড়াবাসীও এই লোকসভা নির্বাচনে পদ্মফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন, মা মাটি মানুষের দোহাই দিয়ে ক্ষমতায় আসা মমতা ব্যানার্জির সরকার আজ গুন্ডারাজের সরকারে পরিণত হয়ে আছে। জনগণের মৌলিক অধিকারকে খর্ব করে পশ্চিমবঙ্গে চলছে শুধু পিসি ভাইপোর তুষ্টিকরণের রাজনীতি। পশ্চিমবঙ্গের বিরোধীরা আজ ভুল লুণ্ঠিত। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে স্বৈরাচারী তৃণমূল সন্ত্রাস বাহিনী দ্বারা। পশ্চিমবঙ্গ যাতে সন্ত্রাসমুক্ত হয়, তাই পশ্চিমবঙ্গবাসী এবারে লোকসভা নির্বাচনে এই স্বৈরাচারীদের জামানত জব্দ করতে প্রস্তুত হয়ে আছে বলে জানান তিনি। দেখুন, এটা লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচন থেকেই কিন্তু আমাদের যতটুকু মনে আছে, গত 19-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, যেবার ডক্টর সুভাষ সরকার জয়ী হয়েছিলেন এবং পরবর্তী সময়ে ভারত সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই 19 সাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের যে হাতছানি সেটা শুরু হয়েছে। 18টা আসনে আমরা জয়ী হয়েছিলাম ভারতীয় জনতা পার্টি, 42টা আসনের মধ্যে। একটা সময় ছিল যখন এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বাসুদেব আচারিয়া প্রতিনিধিত্ব করতেন এবং 25 বছর আমাদের রাজ্য আমরা দেখেছি এক নাগারে বামফ্রন্টের সরকার, আর এই রাজ্যে প্রায় 34 বছর। এদিনের সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। স্যান্দন টিভি। সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে আঙ্গুল তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সরকারের টনক নাড়াতে ঘোষণা করলেন সপ্তাহব্যাপী কর্মসূচির। শনিবার সকালে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কারণ গত কয়েকদিনে লক্ষ্য করা যাচ্ছে বিগত বছরগুলোর মতো ঝড় বৃষ্টি না হলেও বিদ্যুৎ নেই বহু এলাকায়। একইভাবে সমস্যা পানীয় জলেরও। পাশাপাশি চরম সংকট সৃষ্টি হয়েছে জ্বালানি তেলের। সব মিলিয়ে বহুমুখী সংকট রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হয়ে আছে। এই সমস্যার সমাধান করতে সরকারের কোনো ভূমিকা নেই। শনিবার দুপুরে সিপিআইএম রাজ্য কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে এই কথা বলে সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে আঙুল তুললেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন,
4.5 থেকে 5.5 মাস ধরে বিভিন্ন ব্লকে কাজ নেই। বিশেষ করে এই সমস্যা এডিসি এলাকার ব্লকগুলির মধ্যে। এদিকে সরকার পুরোপুরিভাবে নির্বিকার হয়ে আছে। এমনকি এর আগে যে কাজ হয়েছে সে বকেয়ার টাকা এখনো মিটিয়ে দেওয়া হয়নি শ্রমিকদের। এপ্রিল মে মাসে কখনো খরা হয়, আবার কখনো বৃষ্টি হয়, সাথে কিছু ঝড় তুফান থাকে। আর এটা কোনো এক বছরের আকস্মিক ঘটনা নয়, সবসময় এগুলি হয়ে থাকে। এর জন্য জনজীবনের অসুবিধা হতে পারে ভেবে সরকারের আগাম প্রস্তুতি সবসময়ই থাকে। এবং যেহেতু এই পরিস্থিতির জন্য কাজকর্ম কম হয়, তাই সরকারকে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করে রাখতে হয়। কিন্তু সেটা না করার ফলে পেট্রোল সংকট তৈরি হয়েছে। পুলিশকে পেট্রোলের পাম্পে শৃঙ্খলা রক্ষা করতে লাঠিচার্জ করতে হয়েছে। এই ধরনের দৃশ্য আগে কখনো দেখা যায়নি। আর সরকার এদিকে কোনো নজর না দিয়ে নির্বাচনে প্রচারে ব্যস্ত আছেন এবং বক্তৃতা করছেন ত্রিপুরার নাকি উন্নত দেশের পর্যায়ে পৌঁছে গেছেন। সবকিছু সহজ সরল হয়ে গেছে, কিন্তু এই রাজ্যে উন্নত ত্রিপুরা রেল আসার জন্য রাস্তার অবস্থা খারাপ, তাই এই সংকট তৈরি হয়েছে। সরকারের এই ধরনের দায়বদ্ধহীনতার বিরুদ্ধে 13ই মে থেকে 18ই মে পর্যন্ত রাজ্যের সবকটি মহকুমাতে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখানো হবে। আগরতলা শহরে এই কর্মসূচিতে অনুষ্ঠিত হবে 14ই মে। এর পাশাপাশি দাবি জানানো হচ্ছে রেগা ও টুয়েপের কাজ দ্রুত শুরু করতে হবে এবং বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। আজকে আপনাদেরকে আহ্বান করেছি, যদিও দেশে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে, কিন্তু আমাদের আজকে আলোচনা সম্পূর্ণ এই নির্বাচন সংক্রান্ত বিষয়ের বাইরে। এই মাসটা মে মাস, এপ্রিল মে আমাদের এই অঞ্চলে অতীতেও এখনকার যে জলবায়ু, কখনো খরা হয়, কখনো অতিবৃষ্টি হয়, সাথে কিছু ঝড় তুফান ইত্যাদি থাকে। তো এটা হঠাৎ করে কোনো একটা বছরের আকস্মিক ঘটনা নয়, এটা সবসময় হয়ে থাকে। এই জন্য রাজ্য সরকারের জনজীবনের যে এই জাতীয় নানা ধরনের সমস্যা হতে পারে, এটাকে মাথায় রেখে আগাম প্রস্তুতি সরকারের সবসময় থাকে। কিভাবে খরা হলে পরে পানীয় জলের বন্দোবস্ত করা, অতিবৃষ্টি হলে পরে সেখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা যায়, তার জন্য আগাম সেভাবে ব্যবস্থা নেওয়া। ঝড় তুফান হলে পরে বিদ্যুতের কিছু ক্ষতি সবসময় হয়ে থাকে, তার জন্য র্যাপিড টাস্কফোর্স ইত্যাদির মাধ্যমে দ্রুত জনজীবন স্বাভাবিক করা পরিস্থিতি। আর এই সময়তে কাজ খাদ্যের এই খরাতে থাকার কারণে অন্য কাজ কম থাকে, সরকারের তরফ থেকে। তিনি আরো বলেন, ত্রিপুরায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। রাজ্যের গোবিন্দবাড়িতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরও জানা গেছে। তাই ম্যালেরিয়ার প্রকোপ এলাকা অর্থাৎ অমরপুর, কাঞ্চনপুর, গন্ডাছড়া সহ যেসব এলাকায় ম্যালেরিয়া থাবা বসানোর সম্ভাবনা রয়েছে, সেসব এলাকাগুলি নিয়ে সরকারকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। বর্তমানে যেই পরিস্থিতি চলছে তা ঠিক নয়। বর্ষার আগে সরকারকে এসব বিষয়গুলি নিয়ে টনক নড়তে হবে বলে দাবি করেন বিরোধী দলনেতা। তরফ থেকে অতিরিক্ত ব্যবস্থা সেখানে করতে হবে। এটা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য আমরা করছি। আজকে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সভা গেছে সকালবেলা। আমরা এই বিগত কয়েক সপ্তাহে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এটা দেখে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমরা
যে সামান্য ঝড় বৃষ্টি সেরকম তুফান ইত্যাদি কিছুই হয়নি এবার। অন্য সময়তে কালবৈশাখীতে যেরকম ভাবে তাণ্ডব হয়, সে তাণ্ডব বলতে কিছুই হয়। কিন্তু কোনো কোনো এলাকাতে যেখানে এরকম কিছু হয়েছে, বিদ্যুৎ চলে গেছে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন অব্দি প্রশাসনের কোনো ধরনের মানে সাক্ষাৎ নেই, তার কোনো চেহারা দেখা যাচ্ছে না। এতে শুধু বিদ্যুতের সমস্যা না, পানীয় জলের সমস্যা, সেচের প্রবলেম, হাসপাতালে রোগীদের দুর্দশা, একটা বহুমুখী সংকট যে এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে। সরকারের কোনো ধরনের কোনো ভূমিকাই নেই। 2 হলো কাজ খাদ্যের অভাব। গত 4.5 মাস 5 মাস ধরে রাজ্যের বিভিন্ন ব্লকে কোনো কাজ নেই, বিশেষ করে এডিসি এলাকাগুলোতে, ছামনু ব্লক, এদিকে লংথরাইবেলির গঙ্গানগর ব্লক, কন্যাছড়া রাইমাবেলি ব্লক, বর্ষাবাড়ি ব্লক, ওদিকে দশদা, জম্পুই হিলস, দামছড়া এবং দক্ষিণ ত্রিপুরাতেও যেসব জায়গাতে রাবার বাগান ইত্যাদি কম রিজার্ভ ফরেস্টের কারণে, সেসব জায়গাতে যে প্রচন্ড অভাব তৈরি হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে। সান্দন টিভি। পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির শশা গাছ কেটে দেয় দুর্বৃত্তরা এবং সোলার পাম্প ভেঙে দেয় অভিযুক্ত ব্যক্তির নাম অভিজিৎ সরকার। জানা যায় বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায় অভিজিৎ সরকার নামে এক ব্যক্তির রায়চাঁদ সরকার নামে এক কৃষকের শশা ক্ষেত কেটে ধ্বংস করে দেয়। জানা যায় ক্ষতিগ্রস্ত কৃষক রায়চাঁদ সরকারের পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা সংঘটিত করেছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার। কালকে রাত্রে 1টা নাগাদ আমরা হঠাৎ করে একটা শব্দ পাইছি আর কি বাইরে। আমরা ভাবছি হয়তো গরুর ঘরের শব্দ হইব, গরু টিনের ঘরে থাকে। তো বাইরে আমরা দেখছি মানে হঠাৎ করে 2টা যাইতেছে গা। নাম হয়েছে অভিজিৎ সরকার। হ্যাঁ, প্রথমে আয়া মানে আমরা অনুমান করতে পারছি যে প্রথমে আয়া শশা কেটে কাটছে, কাটার পরে ওই আমরা সোলার সাবমার্সেল বিজেপি সরকার দিছিল, তো এইটা নষ্ট করছে। নষ্ট করার পরে হয়তো তার মনে ইচ্ছা আসলো যে আমরা ঘরও আক্রমণ করব। তো আমরা রাত্রেবেলা বাইরে দেখছি পরে তা হ্যাঁ বাইক লিয়ে 2টা গেছে। হেলমেটটা এই জায়গার মধ্যে পাওয়া গেছে। কয়জন ছিল তারা? আমরা একজনই দেখছি। এই দুটো ক্ষেত মিলিয়ে কতটুক জমি হবে? 2টা ক্ষেত কম করে তো আধাখানি তো হইবই। এই বিষয়টা তোমরা পুলিশকে জানিয়েছো? পুলিশে এই তো ওখানে একটু আগে গিয়া রিপোর্ট করে আইছি। পুলিশে কইছে আইব আর কি। তোমার নাম? রূপন সরকার। জায়গার মালিকের নাম কি? রায়চাঁদ সরকার। সরকারের উদাসীনতার কারণে রাজ্যে পেট্রোলের সংকট তৈরি হয়েছে। এই অভিযোগ তুলে শনিবার দুপুরে রাস্তায় নামল বাম ছাত্র ও যুব সংগঠন। এদিন ছাত্র যুব ভবনের সামনে থেকে তারা মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সরকারের ভূমিকায় তীব্র প্রতিবাদ জানায়। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সভাপতি পলাশ ভৌমিক বলেন, বর্তমান সরকার পুরোপুরিভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। 2017 সালে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার চলছিল তখন 2 দিনের জন্য জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছিল। তখন আন্দোলনে বসেছিল আজকের মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু রাজ্যে বর্তমানে যখন 12 দিন ধরে জ্বালানি তেলের সংকট চলছে তখন তারা পশ্চিমবঙ্গে গিয়ে দলীয় প্রচারে ব্যস্ত হয়ে আছেন। সরকারের এহেন ভূমিকায় তীব্র নিন্দাজনক বলে জানান তারা আরো অভিযোগ তুলে বলেন, সরকারের ব্যর্থতার কারণে এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এতে করে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তাই আজকে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। এদিকে এদিন বিশেষ করে দাবি জানানো হয় দ্রুত জ্বালানি তেলের সমস্যা সমাধান করার পাশাপাশি যাতে আইওসি দ্বারা
বাফার স্টক নির্মাণের কাজ দ্রুত সমাপ্ত করা হয়। গত 6 বছরে সরকার এই কাজটি করতে না পারার কারণে আজকে এই সংকটের মুখ দেখতে হয়েছে রাজ্যবাসীকে। তাই অবিলম্বে বাফার স্টকের ব্যবস্থা করার জন্য দাবি করা হয়েছে। মারাত্মকভাবে নাজেহাল হচ্ছেন পেট্রোল ডিজেলের মারাত্মক সংকট, এবং এই সংকট প্রায় 10-11 দিন যাবৎ। আমরা দেখছি রাজ্যের যে একটা সরকার আছে, এই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন, না মানুষ থেকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। এই জনবিরোধী নীতি, তাদের অপরিকল্পনা, উদাসীনতার ফলে এই সংকট তৈরি হয়েছে। আমরা মনে করি এই সংকট মোকাবেলা করা সহজ ছিল, সরকারের ব্যর্থতা, অপদার্থতা নীতির ফলেই এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন লাইন ধরাচ্ছেন, বাইকে 200 টাকা, গাড়িতে 500 টাকা, এবং এই নীতির ফলে প্রতিদিন মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছেন। যা মোদি নানা পদ্ধতিতে মানুষকে লাইনে দাঁড়া করান, ডাবল ইঞ্জিনের সরকার, তার এই নিজ সিদ্ধান্তের ফলে প্রতিদিন মানুষ লাইনে দাঁড়াচ্ছে। আমরা তার প্রতিবাদে দ্রুত রাজ্যের পেট্রোল ডিজেলের যে সংকট তৈরি হয়েছে, সংকট নিরসন করা, মানুষকে লাইনে যেন দাঁড়াতে না হয় ঘন্টার পর ঘন্টা, সেখান থেকে নাজেহাল করা থেকে মানুষকে মুক্ত করার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখছি আমাদের রাজ্যের এরকম হাজারো ছেলে আছেন, মেয়েরা আছেন, যারা অনলাইন 2020 সাল থেকে ঘুড়ি উড়ানোর ক্লাব শুরু হয়। এই উদ্যোগে 2021 সালে গুড্ডিবাজ প্রতিযোগিতা শুরু করা হয়। এবছর 4র্থতম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবছর 20 অংশগ্রহণ করেছে। এর মধ্যে 3টি কোচিং কাঁচাদের টিম ও একটি মেয়েদের টিমও রয়েছে। তাদের লক্ষ্য করে চাইনিজ মাঞ্জাকে বিরোধিতা করে ঘুড়ি উড়ানোর যে প্রথা, সেটা হারিয়ে গেছে, এটা ফিরে আনা, এমনটাই জানান এনি ম্যাটারের কর্ণধার কৌশিক সমাজপতি। আমরা 2020 থেকে একটা ক্লাব, ঘুড়ি ওড়ানোর ক্লাব, যেটা নাকি একদম ইউনিক, গুড্ডিবাজ, আমরা শুরু করি। 2021 থেকে আমাদের গুড্ডিবাজের টুর্নামেন্ট শুরু হয়। এই বছর এই নিয়ে 4র্থ সিজন। প্রতি বছরই আমরা ভালো সাড়া পাই, কিন্তু এই বছর অত্যন্ত ভালো সাড়া পেয়েছি। 20খানা টিম আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে, যেটা আমাদের 3টে বাচ্চাদের টিম আছে আর একটি মেয়েদের টিম আছে। আর আমাদের মেইন লক্ষ্য হলো যে চাইনিজ মাঞ্জাকে বিরোধিতা করে এই যে ঘুড়ি ওড়ানোর যে প্রথাটা, যেটা হারিয়ে গেছে আজকে, সেটাকে ফিরিয়ে আনা। এরকম কি এনটিভি দিতে হয়? হ্যাঁ, এনটিভি 500 রুপিস এনটিভি। আর এবার ম্যাচ মানে চ্যাম্পিয়ন্সদের জন্য রাখা আছে ট্রফি এবং 10,000 টাকা, রানার্সদের জন্য রাখা আছে 7,000 টাকা এবং ট্রফি। এরপর আপনার থার্ড যে পজিশন হোল্ড করবে ওর জন্য রাখা আছে 5,000 টাকা এবং ট্রফি, এবং যে ম্যান অফ দ্য সিরিজ হবে, যে সবচেয়ে বেশি ঘুড়ি কাটবে, ওর জন্য রাখা আছে ট্রফি এবং 3,000 টাকা। আমরা 2 দিনের জন্য আমরা এখন অব্দি শিডিউল করে রেখেছি, কিন্তু বৃষ্টি যদি আসে তবে আমরা নেক্সট উইকে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আশা করি কালকের মধ্যে আমরা কমপ্লিট করে নেব। বিশালগড় মহকুমার লিগ্যাল সার্ভিস কমিটির উদ্যোগে শনিবার সকাল থেকে বিশালগড় মহকুমার আদালতের জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে বিশালগড় মহকুমার লিগ্যাল সার্ভিস কমিটির উদ্যোগে আয়োজিত জাতীয় লোক আদালতে 3টি ব্রাঞ্চে 2119টি মামলা নিষ্পত্তির করার লক্ষ্যমাত্রা নিয়ে এদিনের জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে বিশালগড় মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে 3টি বেঞ্চে মামলা নিষ্পত্তির লক্ষ্যে লোকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজ বিশালগড় মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে আমাদের এই বিশালগড় কোর্টে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে লোক আদালতের 3টা বেঞ্চ আমরা কনস্টিটিউট করেছি। এর মধ্যে কোর্ট নাম্বার 1, যেটা প্রিসাইডিং জাজ হচ্ছেন এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। এই কোর্টে আমরা নিয়েছি 15টা এমএসিটি কেস। এখন পর্যন্ত একটা ডিসপোজড হয়েছে। এখনও লোক আদালত শেষ হয়নি, লোক আদালত চলছে। আর কোর্ট নাম্বার 2টা হচ্ছে লার্নেটস সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখানে আমরা নিয়েছি পিআরসি কেস 20টা, এনআই অ্যাক্ট 10টা, এমবি অ্যাক্ট 688টা, সিআরটিপি কেস 309টা, সিআর এক্সাইজ 16টা, গ্যাম্বলিং 2টা, আর ব্যাংক লোন রিকভারি কেস আছে এই কোর্টে নেওয়া হয়েছে 35টা। এবার কোর্ট নাম্বার 3টা প্রিসাইডিং অফিসার হচ্ছে সিভিল জাজ জেনারেল ডিভিশন কাম জেএম ফার্স্ট ক্লাস। এখানে আমরা পিআরসি কেস নিয়েছি 50টা, এমবি অ্যাক্ট নিয়েছি 574টা, সিআরটিপি নিয়েছি 301টা, সিআর এক্সাইজ 21টা, গ্যাম্বলিং 6টা, ব্যাংক লোন রিকভারি 66টা।
বিভিন্ন প্রজাতির আমের চারা বিক্রি করে সফল আব্দুল রহমান নামে এক ব্যক্তি আম্রপল্লী, মল্লিকা, হিমসাগর সহ বিভিন্ন প্রজাতির আমের চারা তৈরি করেন তিনি। প্রায় 2 দশক যাবৎ নানা প্রজাতির আম চাষ করে স্বাবলম্বনের নতুন দিশা দেখাচ্ছে সোনামুড়া মহকুমার কাঠারিয়া ব্লকের অধীন নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের লালটিলা এলাকার আব্দুল রহমান। তার আবেদন, পড়াশোনা শেষে শিক্ষিত যুবক যুবতীরা ঘরে না বসে থেকে স্বনির্ভর হওয়ার বর্তমানে আম্রপল্লী, মল্লিকা, হিমসাগর প্রজাতির আমের চাষও চারা বিক্রি করে তার বার্ষিক আয় 8 থেকে 10 লক্ষ টাকা। এখনও তার নার্সারিতে রয়েছে 20 থেকে 25 হাজার চারা। সরকারিভাবে নিয়েছে এই বিষয়ের উপর একাধিক প্রশিক্ষণ। শুরু থেকে এখনো পর্যন্ত তিনি সরকারিভাবে প্রায় 1 কোটি টাকার মতো বিভিন্ন প্রজাতির চারা বিক্রি করেছেন বলে জানিয়েছেন। আমার মেয়ে আছে, আমার পরিবার আছে, হাজবেন্ড, ছেলেরা আছে, তারা সবাই এটা লেয়া সহযোগিতা করে। আর আমি তো ভেবে অনেক কাজের লোক খাড়াইতে আছি, অনেক বেকার আছে, শ্রমিক আছে, তারাও কাজ পেতে আছে। আপনি কোথাও কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিনা? আমি প্রশিক্ষণ নিয়েছি, প্রথম প্রশিক্ষণ নিয়েছি আপনার নাগের দোলাম নাগিসরাতে নিয়েছি, কয়েকবারে প্রশিক্ষণ নিয়েছি। লাস্টে মেঘালয় বরপানিতে গেছি, নিয়েও প্রশিক্ষণ নিয়েছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্তন টিভির পর্দায়। নমস্কার।